हेलो बंधुगण, तुम्हारे यूट्यूब चैनले सबको स्वागत। मेरा जो नॉन बेंगली भाई बहन है, जो व्यूअर्स है, आप लोगों का स्वागत है। चैनल आप लोगों का है। देखो, बेश कয়েকদিন आगे একটা কমেন্ট এসেছিল, আর গতকাল বা গত পরশু একটা কমেন্টস আমি পেয়েছি ইন সার্ভিসের কমেন্টসটা। তো সেই রিগার্ডিং আমি দুটো কথা বলতে চাই, আমি জিনিসটা ক্লিয়ার করে দিতে চাই। ইন সার্ভিস যারা আমাকে ভুল বুঝছো, আমি চাইলে ইগনোর করতে পারতাম, আমার কোনো প্রয়োজন ছিল না এই দুটো কমেন্টস নিয়ে একটা কথা বলার ভিডিওতে। আমি বলতে বাধ্য যে খুব ভ্যালিড কথা, খুব ভ্যালিড পয়েন্ট। প্রথমে বেশ কয়েকদিন আগে একটা কমেন্ট এসেছিল, বা তারও আগে একটা কমেন্ট এসেছিল, একজন ইন সার্ভিস কমেন্টটা করেছিলেন যে আমি নাকি প্যানেল বেরোনোর পরের থেকেই বা আগের থেকেই শুধু নেগেটিভ কথা বলছি যাতে প্যানেলটা না থাকে। এই কমেন্ট আমি পেয়েছি, আমি ইগনোর করে গেছিলাম। গতকালকে বা পরশু একটা কমেন্টস আমি পেয়েছি, একটা কমেন্ট যে স্যার এত কষ্ট করে আমরা প্যানেলে একটা নাম পেয়েছি, আপনি স্যার এখানেও স্যার নেগেটিভ কথা বলছেন। আমি একটু তোমাদের ক্লিয়ার করি, যারা ইন সার্ভিস যারা আমার ভিডিওটা দেখছো এবং দেখছেন, স্যার এবং ম্যাডাম, একটা কথা বলো তো বন্ধুগণ, বা বলুন তো, কখনো ভাবতে পেরেছিলে যে 10 বছর সার্ভিস করার পরে এই দুর্দিনটা আসবে এবং তোমরা বা আপনারা যোগ্য হওয়া সত্ত্বেও আজকের ডেটে এই জিনিসটা ফেস করতে হবে? কেন কেন কখনো কেন প্রশ্নটা করেছেন নিজের মন থেকে যে কেন আজকে এই দিনটা এলো? কারণ প্যানেলে দুর্নীতি ছিল, তার জন্যই তো হলো এটা। তাহলে সুপ্রিম কোর্টের কী দায় পড়ে গেছে একটা প্যানেলকে এতগুলো চাকরি প্রার্থী থেকে বাদ দিয়ে দেওয়ার? নিশ্চয়ই ভ্যালিড কজ, যেটা আজকে আমরা বুঝতে পারছি এবং আজ করতে পারছি, এবং জিনিসটা ট্রান্সপারেন্ট, ক্লিয়ার। আমি এখানে বন্ধুগণ কোনো নেগেটিভ কথা বলিনি প্যানেল নিয়ে, বিশ্বাস করো আমাকে, এটুকুনি ভরসা রাখো। আমি ক্লিয়ার করে দিচ্ছি। প্রথম একটা পয়েন্ট আমি বলছি, আমি প্রথম থেকে আমার চ্যানেলে আমি একটা কথা বলছি যে ইনজাস্টিস নিয়ে আমি আওয়াজ তুলছি এবং তুলব। আমি কেন বারবার বলছি এই প্যানেল থাকবে না, কেন বলছি এই প্যানেল, তার একটাই পেছনে কারণ। তার পেছনে কারণটা কি, যে এই প্যানেল যদি এইভাবেই হয় 16-র মতন, তাহলে কিন্তু প্যানেলটা আবার 5 বছর পরে কিন্তু প্যানেলটা নিয়ে কোশ্চেন উঠে যাবে। বন্ধুগণ যারা ইন সার্ভিস যারা দেখছো, তখন তোমরা পারবে তো আবার পরীক্ষা দিতে? একটু ভেবে দেখো। আমি বারবার কেন বলছি প্যানেলে, আমি এই কথাটা আমি ক্যাটেগরাইজ করছি না ফ্রেশার্স ফোরাম ইন সার্ভিস, এটা আমার কাজ না কাউকে লড়িয়ে দেওয়া, যেটা সরকার করছে এবং আমরা লড়ছি। ফ্রেশার ইন সার্ভিস সবার শত্রু হয়ে গেছে এবং ইন সার্ভিসরা খুব ডেসপারেট হয়ে গেছে ব্যাপারটা নিয়ে। আমি খুব দুঃখের সঙ্গে বলছি, মোর অর লেস দে হ্যাভ বিকাম ইনহিউম্যান ফ্রম সাম পয়েন্টস, ফ্রম সাম পার্সপেক্টিভস। They have become inhuman, not human they are, I think, at present. এই জন্য বলছি প্যানেলটা রেকটিফাইড ওয়েতে বেরোক, আর যেন কাউকে ভিকটিমস হতে না হয়। আমি এই জন্য বলছি যে এই প্যানেলটা কিন্তু এইভাবে, আমি এই রিগার্ডিং বলছি যে প্যানেলটা আবার একই পথে হাঁটছে, যেই পথে 16-র প্যানেলটা হেঁটে এই অবস্থায় এসছে। সেই রিগার্ডিং বলছি যে প্যানেলটা থাকবে না, বা যদি থাকে তাহলে কিন্তু আবার কোয়েশ্চেন। এই রিগার্ডিং দুটো প্রুফ আমি আজকে ভিডিওতে এবং শর্টসে দিয়েছি যে এই প্যানেলে কি হয়েছে। এবার ফ্রেশারদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলছি, বা অল অফ দেম কিছু জেনারেল পয়েন্টস আমি ডিসকাস করছি বা শেয়ার করছি বলতে পারো। সেটা হচ্ছে যে দেখো, আজকের ডেটে হাইকোর্টে এই প্যানেলটা নিয়ে একটা কেস হয়েছে এবং তার জোরালো একটা সওয়াল জবাব হচ্ছে গতকাল। আমি যে ভিডিওটা আজকে সকালে দিয়েছি, গতকাল খুব রাতে আপডেট পেয়েছিলাম, তাই দিন আজকে সকালে আমি দিয়েছি, একদম ফার্স্ট মর্নিং 9টার দিকে আই থিঙ্ক, যে বিক্রম, অ্যাডভোকেট বিক্রম স্যার কীভাবে জিনিসটাকে তুলে ধরেছেন যে এই প্যানেলে 1000+ টেন্টেড রয়েছে। এই প্যানেলে রেশিও মেনটেন করা হয়নি। এই প্যানেলে যদি 1000 জন রিমুভ করা হয় তাহলে রেশিও ব্রেক হয়ে যাবে। রেশিও ব্রেক হওয়া মানে আবার ইন্টারভিউ প্রসেস ইন হওয়া। রেশিও ব্রেক হওয়া মানে টেন্টেড এর জন্য দায়ী, মানে কত টেন্টেড ঢুকে ভোট হয়েছে। এইবার আমি এই রিগার্ডিং একটা কথা বলে রাখি, পরে মিলিয়ে নিও। সেটা হচ্ছে যে যেটা শোনা যাচ্ছে বা আপডেট সবাই জানো যে ফেব্রুয়ারির মাঝামাঝি কাউন্সেলিং হবে। যদি এই প্যানেলে কাউন্সেলিং হয় তাহলে আমি মিলিয়ে নিও, আমি একদম কনফিডেন্টলি বলছি মিলিয়ে নিও, বারবার বলছি মিলিয়ে নিও বা নেবে, একদম হবেই। সেটা হচ্ছে যে এই যে সরকার এবং কমিশন ভার্বালি বলছে যে আমরা 1000 জনকে রিমুভ করে জিনিসটা করব,
আজকের ডেটে কোনো বদ্ধ উন্মাদ, কোনো পাগল নেই যে এটা বিশ্বাস করে নেবে ওদের ভার্বাল, ওদের ওরাল একটা কথা যে রিমুভ করে দেবো আমরা। ওরা রিমুভ করবে না, এবং এই 1000 জন প্লাস মানে 1100 সামথিং এই যে টেন্টেডগুলোকে নিয়েই কিন্তু ওরা কাউন্সেলিং করবে, এবং এই যে টেন্টেডগুলো ফর্ম ফিল আপ করেছিল, পরীক্ষা দিয়েছিল, ইন্টারভিউ দিল, প্যানেল আপ হয়েছে, চাকরিও পাবে। তাহলে এই প্যানেলে ইন সার্ভিসটা, তাহলে এবার ইন সার্ভিসটা বলো যে তোমরা কি সিকিউর জোনের দিকে হাঁটতে চলেছো নাকি ডেঞ্জার জোনে ঢুকছো? এই একটা পয়েন্ট নিয়ে ভেবো, ভাবার সময় এসেছে এখন। আমি নেগেটিভ কোনো কথা বলি না, আমি জাস্টিস নিয়ে কথা বলছি, প্রত্যেকের কথা ভেবে বলছি। আমি যারা নতুন ইন সার্ভিস আমার এই চ্যানেলে ভিডিও দেখছো বা ঢুকছো, ভুল করে একবার আমার চ্যানেল পেজে গিয়ে স্ক্রল ডাউন নিচের দিকে ভিডিওগুলো দেখবে, আমি কি কথাগুলো বলে গেছি এবং বলেছি। আমি ভেদাভেদ করিনি, আমি ডিসক্রিমিনেট করিনি যে ইন সার্ভিস বা ফ্রেশার্স। আমি একটা কথা বলিনি ইন সার্ভিসের এগেনস্টে, আমি জোর দিয়ে বলছি। আমি জাস্টিস নিয়ে বলেছি, এবং সেখানে ক্যাটেগরাইজ কেউ কেউ করে দিয়েছে আমার, আমি নাকি এদের বিরুদ্ধে, এদের ফরে না। আমি এখনও বলছি প্যানেলটা বেরোক, খুব পজিটিভলি এটা বেরোক, রেকটিফাইড ওয়েতে বেরোক, স্বচ্ছভাবে বেরোক। কিন্তু দুর্ভাগ্য এটাই যে ওরা ভার্বালি যেটা বলছে আমরা 1000 কি 1100কে রিমুভ করে করবো, ওরা করবে না, ওদের কথা বিশ্বাস করবে না, কেউ করো না। এই প্যানেল যখন কাউন্সিলিং হয়, যদি মিড ফেব্রুয়ারিতে কাউন্সিলিং হয় এই প্যানেল বেসিস, তাহলে এই 1000 জন বা 1100 জন এরা থাকবে এবং এরা চাকরি পাবে, এরা রিমুভ করবে না। দ্বিতীয় কথা, এই মুহূর্তে দরকার এই প্যানেলটাকে স্টে দেওয়ার, ইন সার্ভিসের সিকিউরিটির জন্য বলছি আমি। কারণ এখানে কোনো ফ্রেশার্স নেই, খুব ভালো করে জানে ফ্রেশার্সরা, এবং ইন সার্ভিসরা যেখানে কোনো ফ্রেশার্স নেই 11-12-এ, ফ্রেশার্সরা ডাকই পাইনি। আমি ইংলিশের ক্ষেত্রে বলছি যে যেখানে 70-এ পরীক্ষা দিয়ে 77 কাট অফ থাকে পিজি 11-12-এ, একটা জেনারেল নেই। 70-এ 77 কাট অফ কাদের জন্য? টেন্টেডদের জন্য। সেই সময় ফ্রেশাররা ভুল বুঝিয়েছিল কাদেরকে? ইন সার্ভিসদেরকে, ওদেরকে বাঁচোয়া। আজকে এরাও বাঁচেনি, ওয়েট লিস্টেড হয়ে গেছে। আমি গতকালকে বলেছিলাম, তারও আগে বলেছিলাম, আজকেও বলছি, আবারও বলবো আমি এটা, আমি আওয়াজ তুলবো, কিছু করার নেই। তাহলে আজকের ডেটে এই প্যানেল যদি হাইকোর্ট স্টে দেয়, যাতে কাউন্সিলিং না হয়, এটা স্টে দেওয়া খুব দরকার। কারণ আমি আজকে একটা শর্টসে দিয়েছি, খুব ভালো করে যারা শর্টসটা দেখেছো, বা যারা আজকের যে ভিডিওটা, যারা পুরো ভিডিওটা স্কিপ না করে শুনেছো, তোমরা তো স্কিপ করে শোনো, তোমাদের এত ব্যস্ত তোমরা যে একটা ভিডিও পুরো দেখতে পাবো না, স্কিপ করতে 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 যাও, দিয়ে পরে কমেন্ট বক্সে গিয়ে ঢুকে যাও। তো রিকোয়েস্ট থাকলো ভিডিওটা যেটা আজকে সকালে আমি দিয়েছি, স্কিপ না করে একটু শোনো তো, বা শর্টসটাও স্কিপ না করে একটু দেখো তো কি বলা হয়েছে গতকালকে বিক্রম স্যার এবং সিনহা ম্যাডামের কাছে এই পাওয়ারটা, এখতিয়ারটা নেই যে উনি স্টে দিয়ে দেবেন কাউন্সেলিং বা এই প্যানেল স্টে দিয়ে দেবেন। কেন নেই? কারণ পুরো জিনিসটা প্রথম থেকে সুপ্রিম কোর্ট মনিটরিং করছে। যেহেতু সুপ্রিম কোর্ট মনিটরিং করছে, তাই সুপ্রিম কোর্ট যদি এখানে সিনেমা ম্যাডাম স্টে দিয়েও দেয়, যদি সিনেমা ম্যাডাম স্টে দিয়েও দেয়, এরা কমিশন একদম চলে যায় মামার বাড়ি দিল্লি, সেখানে গিয়ে ওরা রক্ষা কবচ করে নিয়ে চলে আসবে, দিয়ে এটা কাউন্সেলিং করে দিয়ে বেরিয়ে যাবে রিমুভ এই এগুলোকে, টেন্ডারগুলোকে নিয়ে। এক্ষেত্রে কারা ফাঁসবে? ভিকটিমস কারা হবে? ইন সার্ভিস যোগ্যরা ভিকটিমস হবে, লিখে নাও। আমি ফ্রেশারদের কথা ছেড়ে দিলাম, কারণ ফ্রেশাররা তো সত্যি কথা বলছি, জ্যান্ত এদেরকে কবর দিয়ে বা জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা সাবজেক্টে, কিছু সাবজেক্ট ছাড়া। তাহলে ইন সার্ভিসটা এইবারে ভাবো, আমি নেগেটিভ বলছি, আমি কোন পয়েন্টটাকে হিট করছি, বারবার হিট করছি কোন পয়েন্টটাকে। আমার কোনো উদ্দেশ্য নেই বন্ধুগণ, পরিষ্কার শুনে রাখো আমার। দ্বিতীয় কথা, যদি সুপ্রিম কোর্ট স্টে দিয়ে দেয় এই প্যানেলটায়, এটা বাঁচো। কারণ যেহেতু একাধিক কেস এই প্যানেলে উঠেছে, রেশিও মেনটেন নিয়ে কথা হয়েছে, যেটা আমি দিয়েছি শর্টসে আজকে সকালে। রেশিও মেনটেন যেহেতু 1000 জন যদি রিমুভ করে, রেশিও ব্রেক করে যাবে। এখানে কি হয়েছে, আমি গতকাল বলছিলাম যে ইডব্লিউএস কীভাবে এখানে ঢুকে বসে আছে, এখানে এসসি ক্যান্ডিডেট, ফেক এসসি ঢুকে বসে আছে, এই নিয়ে হাইকোর্টের কেস আমি সব আপডেট কিন্তু দিয়ে রেখেছি শর্টসে বা ভিডিওতে, জাস্ট দেখে নিও। আমি তোমাদের মিসলিড করার জন্য চ্যানেলটা খুলিনি বন্ধুগণ, ইন্টারভিউ সব ফ্রেশার্স হোক, এটা আমার উদ্দেশ্য নয় তোমাদের মিসলিড করা, তোমাদেরকে গল্প শোনানো, হ্যাঁ, মানে তোমার রূপকথার গল্পের মতো। ইচ্ছে নেই আমার, প্রয়োজন পড়ে না ভাই, বাধ্য হলাম বলতে, এটা ডোন্ট মাইন্ড। এবারে একটা কথা বলে রাখি, যদি এই প্যানেলটা স্টে দেয়, যদি রেকটিফাইড ওয়েতে হাঁটে, তাহলে আবার রিপ্রসেস এটা হবে, সেটাই ভালো জিনিস এবং সেটাই ভালো হবে যদি হয়।
আর এক্ষেত্রে একটা কথা আবারও বলে রাখছি যে এইখানে সরকার কমিশন যা কাজগুলো করছে তার সঙ্গে কি সাংঘাতিক অবস্থা যে ক্যান্ডিডেটসগুলো ওরা সরকার এবং কমিশনকে প্রম্পট করছে, কোঅপারেট করছে, হেল্প করছে যাতে আরও বেশি করে প্যানেলটা কারাপ্টেড হয়ে যায়, এবং যেটা কারাপ্টেড হয়ে গেছে। প্রথমে যে দুটো টেন্টেড ক্যান্ডিডেট পাওয়া গেছিলো, কী করেছে, ওদের 2016 সালে ওদের বাবা মারা গেছিলো, 25 সালে ওদের বাবা আবার জীবিত হয়ে গেছে। আমি দিয়েছিলাম একটা শর্টসে আজকেই সকালে, মেবি নামের বানান আছে হোসেন 2016 সালে, HOSSAIN, 2025 লিখছে HOSSIAN, সেখানে বাবা জ্যান্ত হয়ে গেছে মরার পরে। দুটো কেসে এরকম হয়েছে, আমি স্পেলিং এবং সিচুয়েশন বললাম। এইবার আমি একটা কথা এই রিগার্ডিং বলে রাখি যে এইরকম দুটো কেস পাওয়া গেছে, তার মানে এই প্যানেলে আর কত কিছু ঢুকে আছে সেটা দেখো। এখানে ক্যাটেগরাইজ নিয়ে কিন্তু কোনো কথা আমি বলছি না, আমি গতকালকেও বলেছি, আজকে একই কথা বলছি, এই প্যানেলে কত কত জিনিসগুলো আছে সেটা ভালো করে দেখো, ঠিক আছে? এই প্যানেল যদি এইভাবেই থাকে না তাহলে ভবিষ্যৎটা আরো অন্ধকার। রেকটিফিকেশন দরকার, এবং সেটা যেহেতু এই ক্যান্ডিডেটগুলো মানে কমিশনকে হেল্প করছে যে ঠিক আছে যে কোনোভাবে আমরা আমাদের নামটা যাতে আসুক। ফ্রেশাররা তো গেছেই, ইন্টারভিউরা আজকের ডেটে এই একই জিনিসগুলো ফেস করছে। এই কথাগুলো আমার বলার ছিল। আর দ্বিতীয় কথা এটাই যে এই প্যানেল রিগার্ডিং কত কত কেস উঠছে, হিয়ারিং হচ্ছে, শুনানি মানে চলছে বা হবে, ঠিক আছে? জিনিসটা এখানে একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি যে এরম যদি এরা হাঁটে তাহলে 31 আগস্টের মধ্যে এরা প্রসেস কমপ্লিট করতে পারবে তো? এটা আমার প্রশ্ন থাকলো। কারণ সুপ্রিম কোর্ট যেহেতু মনিটরিং করছে, এখন সুপ্রিম কোর্টের উচিত এই জিনিসটাকে পরিষ্কার একদম দেখা, নজরদারি করা। হাইকোর্ট থেকে এখানে কিছু হবে না, হওয়ার রাস্তা বন্ধ। একটু চিন্তা করে দেখো, দেখা যাক নেক্সট আপডেট কি উঠে আসে। সঙ্গে থেকো, সাথে থেকো। আর আমার ডেসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল দিয়ে রাখছি। ডেসক্রিপশন বক্সে ঢুকে ওখানে ক্লিক করে অ্যাডেড হয়ে যেও, ওখানে আমি কোর্ট আপডেটগুলো দিয়ে থাকি। দেখা যাক নেক্সট আর কি অদ্ভুত অদ্ভুত আপডেট হাতে উঠে আসে প্যানেল রিগার্ডিং। কারণ অলরেডি প্যানেলটা চ্যালেঞ্জ, যেটা আজকের চ্যালেঞ্জড, অনেক আগে আমি এটা ফোরকাস্ট করে দিয়েছিলাম, আবারও বলছি। তো সেই জন্যই বলছি যে 9-10 যেটা প্রসেস, যে ওরা বের করেছে ভেরিফিকেশন লিস্ট, এখানেও আমি বারবার বলছি, এখানেও দেখবে কত হাজার হাজার ঢুকে আছে টেন্টেড। ঠিক এই একই জিনিস কিন্তু হতে মানে হওয়ার রাস্তায় হাঁটতো। টেন্টেডগুলো ইন্টারভিউ দিয়ে এইভাবে কাউন্সিলিং করে। তাই আমি জোর দিয়ে বলছি 9-10 এই কেসটা হবে না, এবং এখানে ফ্রেশারদের চান্স থাকবেই, কারণ এটা অলরেডি কেস খেয়ে বসে আছে এরা, এই প্যানেল ওরিয়েন্টেড। 3 ফেব্রুয়ারি আমাদের চোখ থাকলো, 10 মার্কস এক্সপেক্টেড কি ভার্ডিক্ট দেবে, আমি বারবার প্রত্যেক ভিডিওতে বলছি। প্যানেল অফ এক্সপায়ারি একটা আছে, দেখা যাক কি হয়। এখানে 6000+ ক্যান্ডিডেট ঢুকে বসে আছে, যারা ওইভাবে এসছে, নামই নেই কিন্তু অথচ ঢুকে আছে, চাকরি করছে। এরকম আরও অনেক, তোমরা সবাই জানো, এগুলো আপডেট আজকাল সবাই রাখছো, নতুন কিছু না। দেখা যাক নেক্সট কি আমাদের হাতে আসে, আমার হাতে, আমি তোমাদের দিতে থাকবো। এটুকুনি, ভালো থাকো। ফ্রেশার্স বি পজিটিভ, বি হোপফুল। আমি এটা বললাম অনলি ফর ফ্রেশারদের উদ্দেশ্যে বললাম এটা। দেখা যাক কি আসে হাতে। ওকে।